নমস্কার, রোজকার মতো চলে এলাম। এটা আমার ইউটিউব চ্যানেল। আমি অমল মিত্র। এটা আমার ইউটিউব চ্যানেল। আমি রোজকার মতো আজও চলে এলাম। একটু দেরি হয়ে গেল। দেরি হওয়ার কারণটা মানে খেতে বসতেই দেরি হয়ে গেল। এটা ছাড়তে ছাড়তে কতক্ষণ পরে লাগবে জানি না। খেয়ে দিয়ে উঠে তারপর তো ছাড়া কতক্ষণ সময় লাগবে জানি না। সবার কাছ থেকে সরি চেয়ে নিলাম। দেরি হওয়ার পেছনে কারণটা হচ্ছে কি, আমি চান করবো বলে রেডি হচ্ছিলাম, স্নান করবো বলে রেডি হচ্ছিলাম। সেই সময় ছেলে ফোন করলো। ফোন করে বললো, একটু আসবেন কেন? না, দাঁত তুলবে। ও একটা দাঁত নিয়ে খুব ভুগছিল, বেশ কয়েক মাস ধরে ভুগছে। তো ও একজনকে অন্য ডক্টরকে দেখাচ্ছিল। আমি একজন আমার বাড়ির সামনে একজন ডাক্তারকে দেখাই। আমি বলেছিলাম ওর কাছে যেতে, ওর কাছেই গেছিলো আর কি। ও বলেছে দাঁতের যা কন্ডিশন, দাঁত থেকে তুলে ফেলতে হবে, এই দাঁত আর রাখা যাবে না, দাঁতের কন্ডিশন খুব খারাপ। যাই হোক, দাঁতটা তুলে দেবে। ও এমনি খুব ভীতু। যাই হোক, আমি গেলাম, গিয়ে দাঁত তোলা হলো। ও তো একটু ন্যাচারালি একটু ভয় পায়। তারপর সমানে ডাক্তার বলে যাচ্ছে, ডাক্তার একটা ইয়ং ছেলে, যে কিচ্ছু হবে না, আমি দাঁতের গোড়াটা তার আগে অবশ করিয়ে দিচ্ছি, একটু কুলকুচি করে নিয়ে বসুন, গাড়িটা অবশ হয়ে যাবে, আমি তুলে দেবো। এই জাস্ট আমি দেখুন, এইটা গোড়াটাকে একটু দেখছি। ওই দেখছি বলতে বলতে তুলে দিয়েছে। বলে দেখছি, ওই দেখছিটা বলতে বলতে তুলে দিয়েছে। যাই হোক, দাঁত বলে কথাটা। এবার দাঁতটা তুলে তার একটু ওখানে বসালাম। বসিয়ে তারপরে প্রেসক্রিপশন করলে ওষুধ নিলাম। বলে আইসক্রিম খাওয়াতে। তো আমাদের তো ভাত রান্না হয়ে গেছিলো। এবার যেহেতু দাঁত তুলতে যাবে, কারণকে বলে যায়নি, হঠাৎ গেছে। আমার ঘরে গোবিন্দভোগ চালটা ফুরিয়েও গেছিলো। তাই আমি বললাম একটু গোবিন্দভোগ চাল নিয়ে আসি, যেন ওর জন্য একটু ফ্যানে ফ্যানে ভাত করে দিলে খাওয়ার সুবিধা হবে। আমি যেটা করিয়ে আমি জানি ওকেও তাই করবে। হ্যাঁ, যাই হোক, এরা বলছিল ডাল ভাত চটকে ডাল দিয়ে দিতে। আমি বললাম না না, আমি গোবিন্দভোগ চাল নিয়ে আসছি। ওকে বসিয়ে রেখে বাজারে গেলাম, গোবিন্দভোগ চাল নিলাম, সবই কাছাকাছি বলে সম্ভব। নিয়ে এসে আইসক্রিম নিয়ে তারপর ঘরে ঢুকিয়ে জাস্ট ওই খানিকক্ষণ পর একটু আইসক্রিম খেয়েছি। আমি স্যান ট্যান করে খেতে বসলাম, যার জন্য একটু দেরি হয়ে গেছে। প্লিজ এই যে দেরির কারণটা বলে দিলাম। এইবার বলি আজকে দুপুরের মেনুতে আছে ভাত আছে, ডাল আছে, মুসুর ডাল আছে, কাঁঠালের দানা ভাজা। কাঁঠালের দানা ভাজা বলতে মানে আমি বয়স্ক মানুষ তো, কাঁঠালের দানাগুলো কেটে সিদ্ধ করে নেয়, তারপর ভাজে, যার জন্য খেতেও খুব ভালো লাগে। অনেকের বাড়িতেই বোধহয় এইভাবে করে, অনেকে এমনিই ভাজে। যাই হোক, আর আছে মাছের ঝোল, যেটা আমার খুব প্রিয়। আর আছে ডিমের ঝোল। আমি কী খাবো না খাবো জানি না, মাছের ঝোলটা খাচ্ছি, এটা গ্যারান্টি। আর আছে আম। ঠিক আছে, এবার এটা আমার ইউটিউব চ্যানেল। যারা দেখবেন প্রত্যেকের কাছে অনুরোধ করি, প্লিজ সবাই একটু করে কী করবে, সাবস্ক্রাইব, লাইক শেয়ার, একটু লাইক শেয়ার করে দেবেন, সবাইকে অনুরোধ করি। আচ্ছা তুমি আমাকে দিয়ে বলাও কেন? না, সবাই তো তোমার কথাটা মাঝে মাঝে শুনতে চায়। অনেকেই বলে দিদিমা বা ক্যামেরাম্যান, ঠাম্মি, অনেকেই করছে, খুব ভালো ভালো বলে। আমার এখানে সত্যি কথা, আমার এখানে 99.9% লোক খুব ভালো, খুব ভালো, সত্যি ভীষণ, মানে ভীষণ। তাকে প্রত্যেকটা করে নিয়েছে। কালকে রাতে যে ভিডিওটা ছাড়া হয়েছে, মানে বাস্তব ঘটনা, সুন্দর সুন্দর কমেন্ট। আর মানে যারা ধরো স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারা বেশিরভাগই আসে, মানে এত সুন্দর লিখেছে। অ্যাডভোকেট আছে, হাইকোর্টে অ্যাডভোকেট আছে, ব্যাংসাল কোর্টে অ্যাডভোকেট আছে প্রত্যেকে, এবং চাকরিজীবীও আছে, স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, স্কুল স্টুডেন্ট আছে। যাই হোক, প্রত্যেকে যেভাবে কমেন্ট লিখেছে বা এখনো লিখছে, তাদের কাছে কি বলবো, আমি মুগ্ধ হয়ে গেছি, সত্যি কথা। এবং আমি যাকে তো লিখেছি, আমার জীবনের ছোট্ট একটা অংশ বলেছি আমি, যে আমরা কেন এসছি। আমি শুধু ছোট্ট অংশ, পুরোটা বলিনি। হ্যাঁ, কেন বলে লোকের কাছে বললাম যে আমি যখন বলবো আপনার কাছে কাঁদতে কাঁদতে, কিন্তু কেউ যখন এটাকে পরিবেশন করবে, অন্য লোকের কাছে হাসতে হাসতে পরিবেশন করে, তখন খুব খারাপ লাগে। সেজন্য দুঃখটা শেয়ার করতে চাই না, কিন্তু কেন এলাম এইটা আমি বলতে চাইছি। আশা করি সবাইকে আমি বোঝাতে পেরেছি কেন আমি এসেছি এখানে। তখন একটা লকডাউন টাইম ছিল, তখন হসপিটাল কারোকে ঢুকতেও দিত না, যে আমাকে কি হসপিটালে আমি বেঁচে আছি কি মরে গেছি। প্যাথেটিক দিনগুলো তো বলিনি, যে কিভাবে দিনগুলো আমরা কাটিয়েছি, সেই দিনগুলো বলিনি। আমি যে হসপিটালে পড়েছিলাম, তো আমাকে দেখতে কেউ দেখতেন না, বাড়ির লোককে তো হসপিটালে ঢুকতে দিত না। আমি একটুখানি বলি, একটুখানি। আচ্ছা তুমি খাও, আমি বলি। মানে যখন ভর্তির পরে তো ওনাকে তো দেখতে দিত না। এইবার আমরা ওই সকালবেলা আমাদের ফোন করে বলতেন যে এরকম সই করতে হবে, বন্ডে সই করতে হবে, পরীক্ষা নিরীক্ষা করবে, সেগুলো। এইবার কি করে কোনো রকম স্নানটা করে সকালবেলা উঠে চলে যেতাম। হ্যাঁ, গিয়ে এইবার দাঁড়িয়ে আছি, দারোয়ানের সঙ্গে কথা বলছি, গেছে
হঠাৎ না এর লুঙ্গিটা দেখে আমি চিনতে পেরেছি, স্ট্রেচারে করে নিয়ে যাচ্ছি। আমি দারোয়ান দাদাকে বলছি, দাদা আমার একটু ব্যাগটা দেখবেন, আমি তো ব্যাগ নিয়ে তো ছুটতে পারবো না, বেশ অনেকখানি দূরে। এইবার আমি তখন দৌড়চ্ছি, আমি যে মনে হচ্ছে মানে আমার লোকই মনে হচ্ছে নিচে নিয়ে আসে স্ট্রেচারে করে, লিফটে করে নিয়ে স্ট্রেচারে করে নিয়ে যায় পরীক্ষা করতে। হ্যাঁ, নিচে ওদিকটা পরীক্ষা করাতে। এইবার দৌড়ে গেলাম, গিয়ে একটুখানি কোনো রকম একটু মুখটা একটু দেখে এবার তো নিয়ে চলে গেল। এবার দাঁড়িয়ে আছি দিয়ে তারপরে যখন নিয়ে মানে সেই তীরের গতিতে নিয়ে চলে যায়, নিয়ে এবার যখন লিফটে ওঠাবে সেই সময়টা আমি একটুখানি হাতটা ছোঁয়ালাম, ছুঁয়ে নিয়ে ব্যাস, ওই হচ্ছে ওই মানুষটাকে আমার মানে অতদিনে ওইটুকুনি দেখা। হ্যাঁ, মানে সে যে কী প্যাথেটিক দিন গেছে। দারোয়ানটা পর্যন্ত মানে ভদ্রলোক, তিনি বলছে আপনি অত জোরে আমি বলছি না, আমি লুঙ্গিটা দেখে চিনতে পেরেছি। বলছে অত জোরে দৌড়োয়? আমি তখন বুঝতে পারিনি, মানে সেই পড়ে যাওয়ার মতন অবস্থা, মানে ইয়ের থেকে তোমাকে যেখানটাই করেছে হ্যাঁ অনেকটা দূর। যাই হোক, মানে সেসব যে দিন গেছে সে তো কি আর বলবো। সেই হচ্ছে দেখা, রোজ ওই সকালবেলায় যেতাম আর সন্ধ্যের পরে বাড়ি আসতাম, অথচ মানুষটাকে দেখতে পেতাম না। ওই সন্ধ্যেবেলা ডাক্তারে কি মানে ওনার রিপোর্টটা দিত, সেইটা করে বাড়িতে আসতাম। মানে ডাক্তারবাবু পর্যন্ত, ডাক্তারবাবুর নামটাও মনে আছে আমার, যাই হোক, মানে উনি একটা কি বুঝেছিলেন, আমার ছেলেকেও হঠাৎ মানে ছেলেকেও ওনার ভালো লেগে গেছে। ছেলের সঙ্গেও খুব কথা বলতো। সব্যসাচী এসছে, ওনার ছেলের নাম তো সব্যসাচী, ছেলে এসছে, আমি হয়তো ছেলেকে দেখতে পাচ্ছি না, তখন বলতাম আমি যে না হ্যাঁ ডাক্তার এসছে, ও একটু ওদিকে আছে। তারপরে আমার সঙ্গে মানে উনি তাকাতেন, দেখতেন, কিন্তু লাস্টের দিকে উনি লাস্টে বললেন যে আপনি খুব ভয় পেতেন, আপনি যেইভাবে ছেলের পেছনে দাঁড়িয়ে থাকতেন আমি এটা খুব লক্ষ্য করেছি। তা আমি বললাম আসলে কি, আমি ডাক্তারকে বলেছিলাম আসলে কি জানেন তো, ওনার 90-র উপরে বয়স, ওনার মায়ের বয়স তো 90-র উপরে। হ্যাঁ, উনি রোজ ফোন করেন আর বলে যে আমার ছেলে কেমন আছে গো, আমার ছেলে একটু খাচ্ছে, কিন্তু তখন তোকে জল পর্যন্ত খেতে দিত না। হ্যাঁ, তখন মানে এত কষ্ট হতো যখন উনি বলতেন, তখন আমি কাঁদতেও পারি না, কাঁদলে উনি ভেঙে পড়বেন। আমি বলে হ্যাঁ মা দিচ্ছে। সেই কথাটা ডাক্তারবাবুকে বলেছি, ডাক্তারবাবু শুনে মানে কি বলবো, উনি হয়তো ভেতর মনে হয়েছিল যে করে এই মানুষটাকে বাঁচাতে হবে। তা পরে সেই কথাটা উনি বলেছিলেন আমাকে, যে আমার ভেতরে আমি এটা মানে মনে উনি বলেছিলেন যে করে কি মানুষটাকে আমি বাঁচাবো। তা ওনার যে জুনিয়র ছিলেন সে তো মানে মা করে খুব আমার সঙ্গে কথা বলতেন। ওর ওই জুনিয়রের বন্ধু ছিল, তার ওইরকম প্যাঙ্কাইটিস ছিল, সে তাকে মানে চিকিৎসা করে বাঁচাতে পারেনি, যার জন্য ওই জুনিয়র ওই ডাক্তারটা বলছে বয়স অল্প, মানে বুবনের থেকেও মানে ছোটো হবে। মা জানেন তো, আমার সেই থেকে আমার মানে আমরা নিয়েছি, শপথ নিয়েছি, প্যাঙ্কাইটিস রুগী আমাদের কাছে আসলে আমরা আমাদের শেষ অবধি চেষ্টা করব বাঁচানোর জন্য। তা এটা খুব আমাদের সবার প্রেশার লো হয়ে গেছিল। মানে কি হতো, ওই অরিস্মিতা বাড়িতে অফিস করতো, ওই বাড়ি এসে তখন ওই সন্ধ্যের পরে হ্যাঁ প্রতিদিন ওই একই খাবার। তাও একদিন এমন হয়েছে ওই একটু ছাতু একটু মুড়ি খেয়ে রাতে শুয়ে পড়েছে, আমি খেতে ভালো লাগতো না, এরম করতে আমাদের প্রেশার লো হয়ে গেছিলো। মানে সেসব বিভীষিকা দিন গেছে, এগুলো মানে এখন গল্প হয়ে গেছে। আশীর্বাদ বা আপনাদের অনেক হয়তো দোয়া, আমি ফিরে এসেছি। আমি 40 দিন আমার গালে এক ফোঁটা জল পর্যন্ত দেয়নি, শুধু স্যালাইনের উপর ছিলাম। আমাকে যদি হাতে বলতো, আমি যখন বাড়ির থেকে হাসপাতাল থেকে বাড়ি এসেছিলাম, আমাকে বলছে মোবাইলে তুমি এইসব দেখো, আর মোবাইল ধরতাম মনে হতো মোবাইল 2.5 মণ 3 মণ ভার, এত ভার, আমি আমার মোবাইলটা তুলতে পারতাম না। তখন তোমার সামনে তোমাকে তো কিছু বলতাম না, নিজে মানে ওনার মুখটাই চেঞ্জ হয়ে গেছিলো, যে এতদিন ওই মানুষটা তো জল পর্যন্ত খায়নি, আর মুখটাই চেঞ্জ হয়ে গেছিলো। সে কেমন একটা মুখটা মানে মুখের এই যে ইয়েটা কিরকম একটা করতে, সেগুলো আমার বুঝতে দিতাম না, ছেলে আর আমি দুজনেই করতাম। একদিন তো মানে পুরো কান্নাকাটিই পড়ে গেছিলো, আমি জানি আর বাঁচবে না।
মানুষের, তখন তো চারনকে ছিল। সে দিনটা যে কী গেছে আর কি বলবো, বিভীষিকার দিন গেছে ওইগুলো। আর সবাই বলে না এই বয়সে এখানে এসছো, এই বয়সে কী করতে এসছো, অনেক খারাপ খারাপ কথা বলে। ঠিক আছে, দেখো যে যার মুখ বলে আছে বলে তো আমার কিছু খারাপ লাগে না, যখন মানে ওখানে অনেক মহিলা থাকে, স্কুলের বাচ্চা ছেলে মেয়ে থাকে, আমার তো সেইটা খারাপ লাগে। শোনো, যে বলছে তার তো সম্মান বলে কিছু নেই। যা কিছু মানে ওর নিজেকে নিজেই অসম্মান করছে ওইসব বলে, তোমার কিচ্ছু হবে না। জীবনে অনেক গল্প, অনেক ইয়ে। আমি ছেড়ে দিতেও চেয়েছিলাম, মানে এত বাজে কথা না, আমি তখন বলেছি, আমি বলেছি না মানে শুরু যখন করেছি আমি যতদিন পারবো আমি শেষটা দেখব। ঠিক আছে, বলুক না, চেষ্টা করতে কি অসুবিধা বল। আমিও মাঝে মাঝে ইয়ে হয়ে যাই, বলে ছেড়ে দিই, দরকার নেই। যাকে অনেক যারা বলেছেন তাদের নাম করতে হবে না, আমি তাদের নাম মানে নামটা লোককে শোনাবার জন্য করি না, আমি ভিতর থেকে নামটা বেরিয়ে আসে। আমি যদি সৌভিনীকে নামটা না করি না, খুব বাজে জিনিস হবে। মানে সৌভিনীকে এতটা ভেতরে নিয়েছি, যেমন ইউটিউব বাজার আছে, দেবাহারগু আছে, তারপরে শুভদীপ ভট্টাচার্য বলেছে যেটা এমন কিছু করিনি যে আমার নাম করতে হবে। আমি বাবু, আমি তোমার নাম সেইভাবে করি না, এটা আমার অন্তরের ভেতরের থেকে আসে। তাই তো, ভেতর থেকে আমাদের আসে যে তোমাদের নামগুলো অন্তত করি সবার। ঠিক আছে, আজকে আর কারোর নাম অনেক দেরি হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে না, এই জন্য নাম করার মতো পরিস্থিতি নেই, মনটাও অত নেই। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, নমস্কার, অনেক ভালোবাসা আমার তরফ, অনেক ভালোবাসা আমাদের তরফ থেকে। যদি সম্ভব হয় একটু সবাইকে এই সাবস্ক্রাইব, লাইক আর শেয়ারটা অবশ্যই করবেন। শেয়ারটা করলে কেউ সবাই কাছে যায়। ঠিক আছে, নমস্কার।